আসসালামু আলাইকুম। জামাতে ইসলামী যে পথে যাচ্ছে সম্ভবত আওয়ামী লীগও সেই পথে যাচ্ছে। জামাতে যে পথ অবলম্বন করছে, যে প্রক্রিয়া অবলম্বন করছে, কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগও সেই নীতি অবলম্বন করছে এমনটাই মনে হচ্ছে। কেমন করে যাচ্ছে দর্শক, আমি সেই বিষয়টা একটু পরে ব্যাখ্যা করছি। গণ অভ্যুত্থানে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শত শত মানুষকে হত্যা করা হলো, তার কারণে আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনার প্রকাশ আমরা দেখিনি। এই কথা বা এ ধরনের আলোচনা এখন সব জায়গাতেই, বরং তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ঔদ্ধত্যের প্রকাশ পাচ্ছে। এবং বিশেষ করে শেখ হাসিনার যে অডিও বার্তাগুলো এ পর্যন্ত আমাদের সামনে প্রকাশ পেয়েছে বা ছড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যেকটিতেই দাবি করা হয়েছে তার যে পতন, তার যে পালিয়ে যাওয়া, তার যে 15 বছরের স্বৈর শাসনের অবসান, সেটি কেবলই ষড়যন্ত্রের শিকার। দেশে বিদেশে নানানমুখী ষড়যন্ত্রের কারণে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে, এমনটাই আমরা শুনে আসছি। সেই অবস্থাতেই আওয়ামী লীগের পক্ষ থেকে ধারণা করা হচ্ছিল যে কোনো প্রকারের কোনো ক্ষমা চাওয়া হবে না, বা তারা যে পথে ছিল সেটাই সঠিক পথ ছিল। হঠাৎ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের একটি অডিও সাক্ষাৎকার আমরা শুনতে পেলাম। একটা বেসরকারি টেলিভিশনের পক্ষ থেকে ফোনে তার সাক্ষাৎ নেওয়া হয়েছে। সেখানে বাহাউদ্দিন নাসিম বলছেন, প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি, অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইবো না, এই ধরনের গোঁড়ামি আমাদের ভিতরে কাজ করে না। এই ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ বিশাল উদার মনের দল, সেটি তিনি প্রমাণ করতে চেয়েছেন। এখন শুরুতে বলছিলাম যে জামাতে ইসলামী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে বসে তিনি মন্তব্য করেছেন যে ৭১ যদি ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, তাহলে জাতির কাছে ক্ষমা চাইব জামাত ইসলামের পক্ষ থেকে। এই কথা শুনে অনেকে একটু নড়ে চড়ে বসেছিলেন, কি ব্যাপার, জামাত তাহলে ক্ষমা চেয়ে বসলো? জামাত ক্ষমা চায়নি, ওই যদি শব্দটা লাগিয়ে দিয়েছে, যদি কোনো অন্যায় করে থাকে বা অপরাধ করে থাকে তাহলে জামাত ক্ষমা চাইবে। ৭১ কি হয়েছিল তা তো আমরা জানি। ৭১ এদেশের পাকিস্তানি দোসর কারা ছিল আমরা জানি। কোন সংগঠন পাকিস্তানিদেরকে নির্বিচারে হত্যা, ধর্ষণের সহযোগিতা করেছে, বুদ্ধিজীবীদেরকে কাদের পরামর্শে ধরে নিয়ে যাওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, আমরা সবই জানি। এখন কেউ স্বীকার করুক আর না করুক, এগুলো ইতিহাসে নিষ্পত্তি হয়েছে। সেই জায়গা থেকে জামাতে ইসলামী বলছে, যেহেতু তাদের ঘাড়ে সব কিছু বা তাদেরকেই ইতিহাস দায়বদ্ধ করে, কিন্তু সেটা তো স্বীকার করে না। এবং জামাতে ইসলামীর এই কাজের জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নে জামাতে ইসলামী দুই ভাগ হয়ে গেছে, এক ভাগ বেরিয়ে আরেকটি দল করেছে। যাই হোক, আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে জামায়াত ইসলামী যে টেকনিক্যাল এই কথাগুলো বলছে মানুষের সিম্প্যাথি আদায়ের জন্য, ৭১ কারা সহযোগিতা করেছে, জামাত কি ভূমিকা পালন করেছে, এগুলো তো কে নিষ্পত্তি করবে? ইতিহাস তো নিষ্পত্তি করবে, আদালত কর্তৃক নিষ্পত্তি হতেই পারে, কিন্তু সেগুলো তো তারা নিজেরাই বলছে যে এগুলো প্রশ্নবিদ্ধ। আওয়ামী লীগও ঠিক সেই ভাষায় কথা বলেছে, যদি কোনো ভুল বা অন্যায় ৫ আগস্টের আগে আওয়ামী লীগ করে থাকে তাহলে ক্ষমা চাইবে। তার মানে এখনও তারা ক্ষমা চাওয়ার পর্যায়ে পৌঁছায়নি। এটি মানুষের মনে এক ধরনের সবকর্নার তৈরি করার জন্য এই ধরনের কথাবার্তা আসতে পারে, বা সেই ধরনের কথাবার্তা বলছে আওয়ামী লীগের নেতারা। এখানে এই অডিও বার্তায় বা অডিও সাক্ষাৎকারে আরও বেশ কিছু হাস্যকর মন্তব্য আছে বাহাদুর নাসিমের। যেমন তিনি আবার বলছেন ক্ষমা চাওয়ার প্রশ্নে, যখন প্রশ্ন করা হলো জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুশোচনা রয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলছেন, অনুশোচনা কি কারাগারের ভিতরে বসে আওয়ামী লীগ করবে, নাকি জঙ্গল পাহাড়ে বা নির্বাসনে থেকে অনুশোচনা করবে? কিভাবে করবে? সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। সেই সুযোগটা কি দেশে আছে? স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না? মানে একেবারে বোগাস কথাবার্তা। মনে হচ্ছে দেশের 18 কোটি মানুষ বোকার স্বর্গে বাস করছেন, ফিডারে দুধ খায়, তারা কিছুই বোঝে না, সেই ধরনের কথাবার্তা। গণ অভ্যুত্থানে কি নির্যাতন চলেছে, কি ভয়ঙ্কর অত্যাচার হয়েছে, বিভীষিকার পরিবেশ তৈরি করা হয়েছিল, এগুলো তো পুঙ্খানুপুঙ্খ তুলে ধরার দরকার নেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি যে ভিডিও বার্তা ভাইরাল হচ্ছিল, সেটি সামনে এলে তার কিছু লাগে না। সেখানে সাবেক আইজিপি দাঁড়িয়ে রয়েছেন চৌধুরী আবদুল্লাহ মামুন, আর এক পুলিশ কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছেন, স্যার এইভাবে গুলি হচ্ছে, একটা গুলি করি একটা মানুষ মরে, একটা ছাত্র মরে, অন্যগুলো তো সরে না। তাহলে নির্দেশ কে দিয়েছিল? শেখ হাসিনার সুপ্রিম কমান্ডিং ছাড়া কি এগুলো ঘটা সম্ভব? নিশ্চয়ই না। এত বোকা ভাবলে হবে কীভাবে মানুষকে, যে কিছুই হয়নি, তারা
বেড়ে মানে উপযুক্ত পরিবেশ পেলে মূল্যায়ন করা হবে। মূল্যায়ন আপনারা জানেন না করতে, এবং শেখ হাসিনার সঙ্গে প্রতিনিয়ত আপনাদের যোগাযোগ হচ্ছে সেও তো আমরা জানি। কিন্তু এ বিষয়ে তো কোনো ধরনের কোনো বসে আনুষ্ঠানিক বৈঠক করে দিনের পর দিন চিহ্নিত করা দরকার নেই যে 5 আগস্টের আগে কি হয়েছে। আরও মজার কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগের যে প্রভাবশালী মন্ত্রী, এমপি, সাবেক এবং শীর্ষ নেতারা বা মধ্যম সারির নেতারা পালিয়ে রয়েছে। সে প্রসঙ্গে আবার বলছেন, কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছে। উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে যারা এখন বিরাজনীতিকরণের চেষ্টা করছে। তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে। উপমহাদেশের কোন রাজনৈতিক দলের এ ধরনের উদাহরণ রয়েছে? আমরা তো জানি যে যে দলগুলো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেছে তারা আত্মগোপনে থাকে। অথবা শ্রীলঙ্কার উদাহরণ দেবেন যে রাজাপাকসে পরিবার তারা পালিয়ে গিয়েছিল, ঠিক একই ধরনের অভ্যুত্থান ঘটেছিল শ্রীলঙ্কাতে, তারা আবার ফিরে এসেছে, রাজনীতি করছে। তারা গণহত্যা করেনি। তামিল টাইগারদের সঙ্গে কী ধরনের আলোচনা করেছে বা কী ধরনের বিদ্রোহী হত্যা করেছে সেটা ভিন্ন প্রসঙ্গে, কিন্তু তারা যখন পালিয়ে গেল ক্ষমতা ছেড়ে জনরোষের মুখে, তাদের রাজপ্রাসাদ বা কিংবা বাসভবন দখলে নিল সাধারণ মানুষ, এর আগে তো দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছিল। হয়তো কিছু নেতাকর্মীদের, বিরোধী দলীয় নেতাকর্মীদের জেলে পড়েছিলেন, গণহত্যা তো তারা করেনি। শ্রীলঙ্কার ঘটনার সঙ্গে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই মিল রয়েছে, কিন্তু তারা পালিয়ে গিয়ে ফিরে আসা আবার সুযোগ পেয়েছে বা সেই সাহস দেখাতে পেরেছে। তাদের কাঁধে ঘাড়ে গণহত্যার কোনো দায়বদ্ধতা নেই, যেটা আওয়ামী লীগের কাছে রয়েছে। এবং বাহাদুর নাসিম তিনি আরও বলছেন যে গণহত্যার বিচারের জন্য প্রধান কৌশলী নিয়োগ দিয়েছে, মানে টমি ক্যাটম্যানের কথা বলছে। হ্যাঁ, এই জায়গায় আমি একমত। তিনি বলছেন যে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছিল এই টমি ক্যাটম্যান। যখন আওয়ামী লীগ ক্ষমতায় মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার চলছিল জামাতের শীর্ষ নেতাদের, তখন এই টমি ক্যাটম্যান অবশ্যই জামাতের আইনজীবী ছিল। দেশে বিদেশে তিনি নানান ধরনের অপপ্রচার চালাচ্ছিলেন বা তার মতো যুক্তি তুলে ধরছিলেন। আমার কথা হচ্ছে, যদি এটি যুক্তিসঙ্গত যুক্তি হয়ে থাকে টমি ক্যাটম্যানের, কেন তাকে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতাদের যে বিচার এখন ট্রাইব্যুনালে উঠছে, সেই ট্রাইব্যুনালে প্রধান কৌশলীর বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হবে? আর কোনো বিশেষ সহকারী নিয়োগ পাওয়া যায়নি সারা বিশ্বে, আর কোনো আন্তর্জাতিক বিশেষজ্ঞ পাওয়া যায়নি। এই জায়গাটাতে শুধুমাত্র আমি একমত পোষণ করতেই পারি, যেখানে বিতর্ক করতে পারে, সে বিষয়ে আমি এর আগেও কথা বলেছি। তবে আলোচনায় বসবেন, সিদ্ধান্ত নেবেন গণহত্যা হয়েছে কিনা, ভুল করা হয়েছে কিনা, অন্যায় করা হয়েছে কিনা, এগুলো মানুষকে বুঝিয়ে লাভ নেই। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সব।